মৃন্ময়ী হসপিটালে প্রীতমের কেবিন থেকে বের হয়ে বাথরুমে চোখে মুখে জল দিয়ে আসে। প্রীতমের বুকে জমে থাকা এতদিনের কষ্ট শ্রাবণের বৃষ্টির মতো ঝরে পড়ল। প্রীতম ভাবছে, আমার যে আজ খুব বাঁচতে ইচ্ছা করছে মৃন্ময়ী, কিন্তু আমার যে আজ আর কোনো উপায় নেই। তোমাকে ছাড়া আমি যে বাঁচতে পারতাম না। তাই এই কথাটা ভাবলেই আমার সারা পৃথিবীটা যে ফাঁকা হয়ে যায়। কিন্তু আমার জীবনের সাথে আমি তোমাকে কোনোদিন জড়াতে চাইনি। তোমার মতো মেয়ের আমি যোগ্য নই, কিন্তু অবচেতন মনের ফাঁক ফোকর দিয়ে তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম, কিন্তু আজ আর দেখি না। কখনো তোমায় আমি এসব বুঝতে দিইনি। আমি কখনো ভগবানে বিশ্বাস করতাম না, কিন্তু তোমার জন্য ভগবানের কাছে শুধুই চাইতাম তুমি যেন ভালো থাকো। আজ আবারও চাইছি ভগবান, কোনোদিন আমি তোমাকে বিশ্বাস করিনি, ডাকিনি। আজ শেষবারের মতো ডাকছি, মৃন্ময়ীর জন্য যদি পারো আমাকে ভালো করে দাও। আমাকে ছাড়াও বাঁচবে না, আমি ছাড়া ওর যে আর কেউ নেই। তুমি ওকে সবসময় দেখে রেখো, সবসময় ওর পাশে থেকো ঠাকুর। একটুখানি সহায় হও। এবার প্রীতমকে ওটিতে নিয়ে যাবার সময় হয়ে এসেছে। ওটিতে যাবার সময় তার চোখ দুটো শুধুই সবার মাঝে মৃন্ময়ীকে খুঁজছে। মৃন্ময়ী ওটিতে যাবার রাস্তায় তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। তার দু চোখে আজ অসীম মায়া। প্রীতম দেখতে পায় সে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রীতম ওয়ার্ড বয়কে মৃন্ময়ীর কাছে দাঁড়াতে বললে সে মৃন্ময়ীকে বলে, মৃন্ময়ী খেয়ে নাও, শরীর খারাপ করবে। মৃন্ময়ী চাপা চাপা গলায় বলে, আমি আপনাকে যা বলার বলেছি, এবার সব আপনার হাতে। বলে মৃন্ময়ী সেখান থেকে একটু দূরে সরে চলে যায়। প্রীতমের চোখ যত দূর পর্যন্ত মৃন্ময়ীকে দেখতে পায় ততক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। মৃন্ময়ী দেওয়ালে মাথাটা ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর প্রীতমকে ওটিতে ঢুকিয়ে দিলে বাচ্চুদাকে বলে যায় সে সঠিক সময় ফিরে আসবে। বলেই হসপিটাল থেকে দৌড়ে বেরিয়ে যায়। আসলে ডাক্তার তো আগে বলেই দিয়েছিলেন অপারেশন করতে 8 ঘন্টা সময় লাগবে। জ্ঞান ফেরা নিয়ে মোট 12 ঘন্টার মতো ব্যাপার। মৃন্ময়ী প্রীতমদের ঠাকুর ঘরে গিয়ে বসে ঠাকুরকে বলে, আমি তোমার কাছে কোনোদিন কোনো অভিযোগ অনুযোগ করিনি। ছোটবেলা থেকে যতটা পেরেছি নিষ্ঠা সহকারে শুধু তোমার পুজো করে এসেছি। ছোটবেলাতেই তুমি আমার বাবা মাকে কেড়ে নিয়েছ, আমাকে অনাথ করে দিয়েছ, তাতেও তোমাকে আমি কোনোদিন কোনো অভিযোগ করিনি। আজও তোমাকে কোনো অভিযোগ করব না। আজ আমি তোমার কাছে দাবি জানাতে এসেছি। তোমাকে আজ আমার দাবি শুনতেই হবে। পৃথিবীতে যদি ভালো মানুষের কোনো দরকার থাকে তাহলে তুমি প্রীতমকে ভালো করে দাও। যে মানুষটা পরের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, মানুষের কথা ভেবে চলেছিলেন সারাক্ষণ, জীবনে একদিনও কখনো নিজের কথা ভাবেনি, দিনের পর দিন নিজের রক্ত নিঃশেষ করে লোককে দান করে গেছেন। বলো ঠাকুর, এরকম মানুষের কোনো প্রয়োজন নেই এই পৃথিবীতে? আজকালের দুনিয়ায় যখন সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, তখন ওনার মতো মানুষ নীরবে শুধু সবার জন্য করেই গেছেন। তুমি কি চাও স্বার্থপর মানুষেরাই রাজত্ব করুক? তাহলে শোনো, পৃথিবীতে আর কেউ তোমাকে ডাকবে না, ভক্তি করবে না। সব কিছু হারিয়ে আমি প্রীতম বাবুকে অবলম্বন করে বাঁচতে চেয়েছিলাম। তুমি যদি আমার শেষ সম্বলকে কেড়ে নিয়ে আমাকে আবার অনাথ করে দাও, তাহলে আজ তোমাকে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, তবে আমি তোমার চরণে আজ আত্মহতি দেব। তোমার সামনে আমি নিজেকে শেষ করে দেব। তুমি আমাকে অনাথ করে দিও না ঠাকুর। মানুষটার কষ্ট আমি কোনোদিন সহ্য করতে পারি না। আমি প্রীতম বাবুর সামনে দাঁড়াতে পারছি না। মানুষটা নিজেকে শেষ করে ফেললেন শুধু আমার জন্য। সেদিন প্রীতম বাবুর মুখের কথা বিশ্বাস করে তিনি যেন কষ্ট না পান, সমাজের কাছে ছোট না হয়ে যান, তাই আমি তার জীবন থেকে চলে গিয়েছিলাম। আজ মানুষটা রোগ যন্ত্রণায় কাতরাচ্ছে, ডাক্তারের ছুরিতে রক্তাক্ত। কেন ঠাকুর বলো, এই মানুষটার কি এটাই প্রাপ্য ছিল? বুঝেছি এবার। আমি মা বংশ পরম্পরায় এই পরিবার তোমাকে পুজো করে এসেছি, বলিদান দিয়েছি, কিন্তু প্রীতম বাবুর বাবা মা মারা যাবার পর প্রীতম বাবু পশু বলে বিশ্বাস করতেন না বলে তা বন্ধ করে দেন। তাই তুমি তার উপর রাগ করেছ? তুমি রক্ত চাও, তাই না? বেশ, তাই হোক কালী মা,
আমি পশু বলি চাই না, কিন্তু নিজের রক্তে তোমায় আজ পুজো দেব। আমার সব রক্ত তুমি নিয়ে নাও, দরকার হয় আমাকে তুমি নিয়ে নাও, তবু প্রীতম বাবুকে ফিরিয়ে দাও। প্রীতম বাবু তার বুক চিরে রক্ত দেয় ঠাকুরকে। তারপর ঠাকুরের পায়ে মাথা রেখে বলে, এই তোমার চরণ ধরে থাকলাম, যতক্ষণ না প্রীতম বাবুর জ্ঞান ফিরবে ততক্ষণ আমি তোমাকে ছাড়ব না। আর যদি না জ্ঞান ফেরে তাহলে তোমার সামনে আমি নিজেকে শেষ করে দেব ঠাকুর। আজ তোমার সামনে আমি নিজেকে বলি দেব। আজ মৃন্ময়ী কিছুতেই হারবে না। এভাবে চোখের জল আর কাতর আকুতিতে ঘন্টা 10 কেটে গেল। খাওয়া নেই, নাওয়া নেই, ঘুম নেই, তবু মৃন্ময়ীর মধ্যে কোনো ক্লান্তি নেই। মা, তুমি এ বাড়ির কুলদেবী, ছেলেটাকে তুমি এইভাবে কেড়ে নিয়ে কোলশূন্য করো না। ও না থাকলে এ বাড়ি বিক্রি হয়ে যাবে, তুমিও আর থাকবে না এ বাড়িতে। এই মেয়েটার দিকে তাকিয়ে দেখো মা, ও এত কাঁদছে, হাহাকার করছে মেয়েটা যে মরে যাবে। মা, তুমি কি একসাথে দুজনের প্রাণ চাও? যদি না চাও তাহলে সারা দাও মা। এক বৃদ্ধা কাঁদছে। এসব কোনো কথাই মৃন্ময়ীর কানে পৌঁছাচ্ছে না। সে কখনো ঠাকুরের পায়ে মাথা কুড়ছে, আবার কখনো বা মা মা বলে কাঁদছে। প্রীতমের এক বন্ধু এসে মৃন্ময়ীকে খবর দেয় প্রীতমের জ্ঞান ফিরে এসেছে। সে চোখ মিলে তাকিয়েছে। মৃন্ময়ী ঠাকুরকে প্রণাম করে ঘর থেকে বের হয়ে যাবে, এমন সময় ওই বৃদ্ধা বলে, তুমি যাও মা, আমি এ বাড়ির বহুদিনের কাজের লোক, আমি এ বাড়িতে আছি, তোমার কোনো চিন্তা নেই। মৃন্ময়ী হসপিটালে পৌঁছালে ডাক্তার তাকে জানায় প্রীতমবাবু ঘোরের মধ্যে চোখ মেলে কাকে যেন বারবার খুঁজছেন। তিনি আগের থেকে অনেকটাই সুস্থ। মৃন্ময়ী চাদরে তার কপাল পর্যন্ত ঢেকে শীতের দোহাই দিয়ে প্রীতমের কাছে গিয়ে দাঁড়ালে প্রীতম খোলা চোখে তার দিকে তাকিয়ে কিছু একটা বলার জন্য চেষ্টা করে। সেটা দেখে মৃন্ময়ী তার সামনে গিয়ে বলে, আপনি ভালো আছেন? তাই এখন জলটা খাচ্ছি, কিন্তু আপনি যেদিন আমাকে নিজের মুখে খেতে বলবেন সেদিনই আমি খাবো। পরের দিন প্রীতম ঘুম ভেঙে বারবার মৃন্ময়ীকে খোঁজে। মৃন্ময়ীকে দেখে প্রীতম তাকে খেতে বলে। মৃন্ময়ী আজ মনে মনে খুব খুশি, প্রীতমও তাই। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে। প্রীতম মৃন্ময়ীর দিকে তাকিয়ে ভাবে, আজ তুমি কত ম্যাচিউর হয়ে গেছো। তুমি সেই ছোট্ট মেয়েটি আজ আর নেই, কিন্তু একদিনে তুমি কত শুকিয়ে গেছো। কতদিন খাওনি, ঘুমাওনি কে জানে। মৃন্ময়ী মনে মনে ভাবে, আপনি ভালো হয়ে গেছেন, আমি আর কিছুই চাই না। প্রীতম এবার মৃন্ময়ীর হাতটা ধরে তাকে তার কাছে বসিয়ে বলে, এত ঠান্ডায় ঘামছো, চাদরটা খোলো। বলেই প্রীতম মৃন্ময়ীর চাদরটা খুলে দেয়। মৃন্ময়ী ভয়ে মাথাটা নিচু করে বসে থাকে। প্রীতম তার চিবুকে হাত দিয়ে বলে, এখনো কাঁদছো? মন খারাপ এখনো? মুখটা তোলো মৃন্ময়ী। মৃন্ময়ী মুখটা তুলতেই প্রীতম দেখে তার কপালটা ফোলা ফাটা, যা থেকে এখনো হালকা হালকা রক্ত বের হচ্ছে। প্রীতম ভয়ে বলে, কি করেছো এটা মৃন্ময়ী? কিছু না। প্রীতম তাকে আবারও বলে, বলো ঠিক করে মৃন্ময়ী, না হলে কিন্তু আমি আবার চ্যানেলগুলো সব খুলে ফেলবো। মৃন্ময়ী বলে, না, আমি বলছি ঠাকুরের কাছে। প্রীতম বলে, কি করেছো? ঠাকুরের কাছে মাথা ঠুকেছো আমার জন্য? আমি বাঁচতে চাই না, তুমি আমাকে এগুলো দেখাবার জন্য বাঁচালে, তাই তো? মৃন্ময়ী চুপ করে থাকে। প্রীতম এবার মৃন্ময়ীর কপালটা হাত দিয়ে বলে, আমি সবসময় চেয়েছি তুমি যেন এতটুকু কষ্ট না পাও, আর আজ তুমি। মৃন্ময়ী বলে, আমার আজ কোনো কষ্ট নেই। আমার কষ্ট তো আপনাকে এইভাবে দেখতে, আপনাকে এই হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখতে আমার কষ্ট হয়। আপনি আগের মতো সুস্থ হয়ে যান, আমার আর কোনো কষ্ট থাকবে না। এই রাগ অভিমানের মাঝে হসপিটাল থেকে প্রীতমকে খাবার দিয়ে যায়। মৃন্ময়ী প্রীতমকে খাবারটা খাইয়ে দিতে যাবে, এমন সময় প্রীতম তাকে বলে, চুপচাপ এখানে বসবে, আমি তোমায় খাইয়ে দেব, কোনো কথা বলবে না। প্রীতম মৃন্ময়ীকে খাইয়ে দেয়, আর মৃন্ময়ী প্রীতমের দিকে তাকিয়ে থাকে। কি দেখছো? আপনাকে। দেখোনি এর আগে আমায়? না। এই সময় বাচ্চুদা মৃন্ময়ীর জন্য খাবার নিয়ে আসে। তারপর তারা দুজনে খাবার খায়। মৃন্ময়ী বাড়ি ফিরে ঠাকুরের পুজো করে, প্রীতমের ঘরটা গোছাতে থাকে। প্রীতম বাড়ি ফিরে আসবে বলে সবকিছু গোছাতে গোছাতে সে প্রীতমের কতগুলি ডায়েরি পায়। সেগুলোকে পরিষ্কার করে আবার সে জায়গায় রেখে দেয়। তারপর সে আলমারি থেকে প্রীতমের জন্য জামা প্যান্ট বের করতে গিয়ে দেখে সাদা কাগজে লেখা একটি চিঠি।
আমি জানি আমার মরার পরে তোরা আলমারি খুলে দেখবি আমার টাকা পয়সা, তাই এখানে যা সম্পত্তি ছিল আমার সব তোদেরকে দিয়ে গেলাম। তার পাশে মৃন্ময়ী দলিলগুলো দেখে, বুঝতে পারে তার দাদাদের সমস্ত সম্পত্তি দান করেছেন তিনি। মৃন্ময়ী এবার ডায়েরিগুলো খুলে ডায়েরির পাতাগুলো উল্টাতেই তার চোখে পড়ে, মৃন্ময়ী, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম জীবনে আমি তোমাকে কষ্ট পেতে দেব না। আমি বাবা মাকে হারিয়ে যে কষ্ট পেয়েছিলাম, কোনোদিন সেই কষ্ট যাতে তুমি আর না পাও সারা জীবন চেষ্টা করে যাব। তারপর আস্তে আস্তে কিভাবে যে আমি তোমার মধ্যে একাত্ম হয়ে গেলাম, তোমাকে কখন যেন ভালোবেসে ফেললাম নিজেই জানি না। আমার মনের মধ্যে সারাক্ষণ শুধু তুমি ছিলে, আমার মনের মধ্যে তোমারই স্বপ্ন মন জুড়ে সবসময় ছিল। তারপর একদিন হঠাৎ তোমার সঙ্গে রূপকের কথাগুলো আমি শুনে ফেলে ভাবলাম তুমি বুঝি ওকে ভালোবাসো, কিন্তু সেদিন রাতে আমার ভুল ভেঙে গেল। আমি বুঝে গেলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু ততদিনে তোমাকে হারানোর বেদনায় আমি মদ খেয়ে খেয়ে নিজেকে শেষ করে ফেলেছি। সেদিন রাতে তুমি আমার পায়ে আশ্রয় চেয়েছিলে, কিন্তু তোমার স্থান তো আমার পায়ে নয় মৃন্ময়ী, আমার হৃদ মাঝারে। যদি আমার মনে কোনো শ্রেষ্ঠ আসন থাকে তবে সেই আসনে তুমি আজীবন বিরাজ করবে, কিন্তু সেদিন তোমাকে আশ্রয় দেবার মতো ক্ষমতা আমার ছিল না। তুমি আমাকে আশ্রয় করে বেঁচে থাকতে চেয়েছিলে, কিন্তু আমার শরীরের অবস্থা আমি বুঝে গিয়েছিলাম, তাই তোমাকে দূরে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তোমাকে এসব কথা বিন্দু মাত্র জানাবার আমার ইচ্ছা ছিল না, কিন্তু তুমি একটা মিথ্যে ধারণা সারা জীবন পোষণ করে আসবে যে তোমার বংশ পরিচয় দেখে আমি তোমাকে সেদিন দূরে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা ছিল আমার সবই অভিনয়। আমি তোমাকে আজীবন ভালোবেসেছি, যেখানেই থাকি না কেন এভাবেই ভালোবেসে যাব। তোমার বিয়ের সমস্ত আয়োজন আমি করে রেখে গেলাম, টাকা পয়সা সোনাদানা সঠিক জায়গায় রেখে গেলাম। রূপককে বিয়ে করে তুমি সারা জীবন সুখে থাকবে এটা আমি জানি। আমার জন্য কষ্ট পেও না, তুমি সুখে থাকলে যেখানেই থাকি না কেন আমি শান্তি পাবো। আমার শরীরে খুব কষ্ট হয়, অসহ্য কষ্ট, আমি আর সহ্য করতে পারছি না। এখন আমি যত তাড়াতাড়ি পৃথিবী থেকে যেতে পারি ততই শান্তি পাই, তাই এটা নিয়ে তুমি কোনো অনুতাপ করো না। কথাগুলো পড়তে পড়তে কান্নায় তার দু চোখ ভেসে যায়। তারপর নিজেকে শান্ত করে ভাবল কত কষ্ট না প্রীতম পেয়েছে, শুধু তাকে ভালো রাখার জন্য, তার সুখের জন্য। নিজের চিকিৎসা করায়নি, তবু তার বিয়ের জন্য টাকা পয়সা সবকিছু ব্যবস্থা করে রেখে গেছে। সত্যি পৃথিবীতে এরকম মানুষ পাওয়া সত্যিই দুর্লভ। মৃন্ময়ী বলে, প্রীতমবাবু, আপনি শুধু শুধু ভুল বুঝে নিজেকে এত কষ্ট দিলেন, নিজের জীবনটাকে শেষ করে দিলেন। আমি যখন সব জেনে গেছি তখন আপনাকে আর আমি কষ্ট পেতে দেব না, কিন্তু আপনার কাছে আমি ধরাও দেব না। যতদিন না আপনি আমাকে নিজের মুখে ভালোবাসি না বলছেন ততক্ষণ আমিও আর আপনাকে ভালোবাসি বলবো না। দেখি আপনি কদিন এইভাবে থাকতে পারেন। আপনার চরণ আমার স্বর্গ প্রীতমবাবু, আপনার মাঝেই খুঁজে নেব আমি আমার পরম সুখ। এদিকে প্রীতমের দাদা রীতমবাবু ফোন করে মৃন্ময়ীকে বলে, 15 দিন তো হয়ে গেল, আর 15 দিনের মধ্যে তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে এসে রাখবো আমার শর্ত মতো। মৃন্ময়ী এতদিন ভুলেই গিয়েছিল শর্তটার কথা, এবারে তার মনে পড়ে গেল কথাটা, কিন্তু এবার সে কি করবে? রীতমবাবুর কথাটা শুনে মৃন্ময়ীর মনে পড়ে যায় প্রীতমবাবুর চিকিৎসার জন্য হসপিটাল প্রথমে 5 লক্ষ টাকা লাগবে জানিয়েছিল। পরে প্রীতমবাবুর শরীরের অবস্থা দেখে তার চিকিৎসার জন্য আরও 3 লক্ষ টাকা লাগবে বলে জানায়। সেই মতো রীতমবাবুর কাছ থেকে নিজেকে বিক্রি করার বিনিময়ে মৃন্ময়ী 5 লক্ষ টাকা নিয়েছিল, আর বাকি 3 লক্ষ টাকা সে তার মায়ের সোনা বিক্রি করে জোগাড় করেছিল। মৃন্ময়ী ভাবে রীতমবাবুর সাথে চুক্তিমতো 1 মাসের মধ্যে তাকে তাদের বাড়িতে গিয়ে থাকতে হবে, কিন্তু 15 দিন তো হয়ে গেল, এখন কি করবে সে? এই ঘটনাটা জানলে প্রীতমবাবুর কি হবে? এসব ভাবতে ভাবতে মৃন্ময়ী তার মনকে বোঝায় যা হবার হবে। প্রীতমবাবুকে বাড়িতে এনে তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে হবে, এটাই তার এখন প্রধান কাজ। প্রীতমবাবুকে হসপিটাল থেকে বাড়িতে এনে মৃন্ময়ী তাকে দিন রাত সেবা করে সুস্থ করে তোলার চেষ্টা করছে। প্রীতম মৃন্ময়ের দেখভাল করতে ছাড়ে না। মৃন্ময়ী কখন খায় কখন ঘুমায়, তার পড়াশোনার ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু নিয়ে খোঁজখবর রাখে সব সময়। মৃন্ময়ী প্রীতমবাবুর দিকে তাকিয়ে ভাবে, সত্যি প্রীতমবাবু আপনি কত ভালো, আমায় কত ভালোবাসেন। একবার শুধু মুখ ফুটে বলুন না ভালোবাসি। সেদিন মদের ঘরে বলেছিলেন, কিন্তু এখন একবার সজ্ঞানে বলুন।
প্রীতম মৃন্ময়ীকে বলে, সারাদিন এত পরিশ্রম করো, একটু তো বসতে পারো আমার কাছে। আসলে প্রীতমের মনে সারাক্ষণ একটা কথাই ঘুরপাক খাচ্ছে, এত টাকা মৃন্ময়ী কোথায় পেল। কিন্তু কথাটা জিজ্ঞাসা করলে সে খারাপ ভাববে, আঘাত পাবে, তাই জোর করে কিছু বলতে পারছে না। কিন্তু তার খুব ভয় হচ্ছে। 1 টাকা 2 টাকা নয়, 8 লক্ষ টাকায় দুনিয়ায় জোগাড় করা যে কতটা কঠিন সেটা প্রীতম খুব ভালো করে জানে। তাছাড়া মৃন্ময়ী তো কিছু কাজও করে না যে এত টাকা পাবে। মৃন্ময়ী কাজটা সেরে প্রীতমকে ওষুধ খাওয়াতে গেলে প্রীতম মৃন্ময়ীর হাত দুটো ধরে বলে, বলো না মৃন্ময়ী, এত টাকা তুমি কোথায় পেলে? বলো না, প্লিজ প্লিজ বলো। মৃন্ময়ী বলে, আচ্ছা প্রীতম বাবু, আমাকে পড়াশোনা শেখাতে আপনি এত টাকা কোথায় পেলেন? নিজের চিকিৎসা করাননি, তবু আমার জন্য, আমার বিয়ের জন্য এত টাকা জমিয়ে রেখেছেন, এগুলোর কি খুব দরকার ছিল? শুনে প্রীতম বুঝে যায় তার ডায়েরিগুলো মৃন্ময়ী পড়ে ফেলেছে, তাই সে একটা কথাও বলে না। এবার মৃন্ময়ী আবার বলে, সময় এলে আপনাকে ঠিকই বলবো, এই বিশ্বাস রাখুন, কিন্তু এখন নয়। মৃন্ময়ী বলে মনে মনে, আজ নয় কাল ঘটনাটা হয়তো সামনে আসবে, সেদিন প্রীতম বাবু সব জেনে নিজেকে ঠিক রাখতে পারবেন না, নিজেকে শেষ করে ফেলবেন। অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে তিনি আমাকে একটু একটু করে তৈরি করেছেন, যাতে আমার মায়ের কলঙ্ক আমার গায়ে কোনোদিন না লাগে। তার জন্য প্রীতমবাবু সব কিছু করেছেন। প্রীতমবাবু রক্ত জল করে গড়ে তোলা মৃন্ময়ী কিছুতেই এই পথে যেতে পারবে না। কিন্তু কি করবে সে, এই ভেবে তার খুব ভয় করে। এসবের মাঝে প্রীতমদের বাড়ির সে পুরনো কাজের লোক, ওই বৃদ্ধা, মৃন্ময়ের কাছে বসে বলে, প্রীতম খুব ভালো ছেলে মা, ও মুখ ফুটে কোনো কথাই বলতে পারে না। আমি ওকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তাই আমি খুব ভালো করে চিনি। ওর বাবা মা মারা যাবার পরও আমি অনেক দিন এ বাড়িতে থেকেছি। তারপর আমার যখন আরও বয়স বেড়ে গেল, ও বলল এবার আর তোমাকে আসতে হবে না। জানো মা, ও আমার সারা বছরের সব খরচ, ওষুধ খরচ, বাজারহাট করে দিয়ে আসে। আমি কত করে বলি তোমার ঘর দুয়ার সব নোংরা হয়ে থাকে, আমি গিয়ে পরিষ্কার করে দিয়ে আসি, কিন্তু ও বলে এই বয়সে তোমার কোনো কাজ করাই চলবে না। ছোট থেকেই ও খুব দয়ালু, কিন্তু ওর কপালটা খুবই খারাপ, না হলে এত অল্প বয়সে বাবা মা ছেড়ে চলে যায়। ওর যে 2 দাদা আছে, ওরা কিন্তু খুব স্বার্থপর, নিজেদের ছাড়া আর কিছুই জানে না, বোঝে না। ওকে ঠকিয়ে সব নিয়ে চলে যায়। ওকে না জানিয়ে কত কিছু বিক্রি করে ওকে ভাগনা দিয়ে নিয়ে চলে গেছে, তার হিসেব নেই। ওকে তুমি বিয়ে করো মা। সমাজের লোকেরা যা খুশি বলছে, আমি এসব কিছু বিশ্বাস করি না। আমি ওকে খুব ভালো করে চিনি, তাই ওই সব কথায় আমি কান দিই না। আমি জানি প্রীতম ওরকম ছেলে নয়। তুমিও খুব ভালো মেয়ে, তোমরা দুজন বিয়ে করো, দেখো খুব সুখে থাকবে, তোমরা খুব সুখী হবে। বৃদ্ধাটি এবার প্রীতমকে দেখে তাকে বলে, শোনো বাবা, আমি তোমাকে কয়েকটা কথা বলি। ওই মৃন্ময়ী বলে মেয়েটাও খুব ভালো, ও তোমাকে খুব ভালোবাসে। সেদিন আমি দেখেছি ও তোমার জন্য ঠাকুরের কাছে মাথা ঠুকে ঠুকে রক্তাক্ত হয়েছে, বুক চিরে কিভাবে তোমার জন্য ঠাকুরকে রক্ত দিয়েছে। এতটুকু জল স্পর্শ করেনি সারা দিন রাত। আমি বলি কি বাবা, ওকে তুমি বিয়ে করো। এসব শুনে প্রীতম ভাবে মৃন্ময়ী তার জন্য এসব করেছে, রক্ত দিয়েছে। আজকে কি দুর্ঘটনাই না ঘটতো। সে তার উপর খুব রাগ করে থাকে। সন্ধেবেলায় প্রীতম মৃন্ময়ীর ঘরে গিয়ে তার পাশে বসে বলে, তোমার কাছে আমি যদি কিছু চাই, তুমি আমাকে দেবে? মৃন্ময়ী বলে, অবশ্যই দেব। আসলে মৃন্ময়ী তো জানে প্রীতম বাবু তাকে ভালোবাসে, তাই সব সময় তার মনে হয় এই বুঝি ভালোবাসা বশত তার কাছে কিছু চাইবে। প্রীতম বলে, আমি চাই তুমি রূপককে বিয়ে করো, এতে আমাদের দুজনেরই ভালো হবে, দুজনেই আমরা ভালো থাকব। মৃন্ময়ী শুনে বলে, আপনি কি বলছেন? এত কিছুর পরও আপনি এই সব কথা ভেবে বলছেন তো? প্রীতম বলে, হ্যাঁ ঠিকই বলছি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই কথাটা শুনতে তোমার খুব কষ্ট হবে, খারাপ লাগবে। মৃন্ময়ী বলে, আমি ভালোবাসি, আর আপনি? আপনি তো আমাকে আমার থেকে অনেক অনেক আগে থেকে ভালোবাসতেন। প্রীতম বলে, হতে পারে, কিন্তু পৃথিবীতে কত ভালোবাসাই তো পূর্ণ হয় না, তাই আমার কথা বাদ দাও। তাছাড়া মৃন্ময়ী, তুমি আমার ছায়ায় থাকতে থাকতে আমার মায়ায় পড়ে গেছো, কিন্তু একদিন তুমি দেখবে এই সবই ভুল। তুমি তো এই কদিনে বুঝেছ এই বাস্তবটা কত কঠিন। সেই কঠিন বাস্তবে তুমি যাতে ক্ষতবিক্ষত না হও, তাই আমি এটা চাই।
রূপক ও তার বাড়ির লোক সব কিছুতে রাজি আছে। ও সম্ভ্রান্ত বাড়ির ছেলে, প্রভাব প্রতিপত্তি আছে ওর। তুমি যদি ওর কাছে যাও তাহলে তুমি সব পাবে, এতে তোমার ভালো হবে। মৃন্ময়ী বলে, থাক প্রীতম বাবু, আমার ভালো নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। আমার মনের খবর যখন আপনি একবারও জানতে চাইবেন না, বুঝতে চাইলেন না, তাহলে ভালো থাকা নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। আর একটা কথা শুনুন, সুখের সংখ্যাটা, ভালো থাকার সংখ্যাটা সবার এক নয়, যে যার নিজের মতো। সবাই টাকা পয়সা ধন দৌলতের মাঝে সুখ খোঁজে না প্রীতম বাবু। এই পৃথিবীতে আজও কেউ কেউ আছে যারা সম্মান, ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধাতে বিশ্বাসী। আপনি বরাবরই আমাকে নিয়ে বড্ড ভেবেছেন, আমাকে আপনি জড় বস্তু ভেবেছেন, তাই না? যখন যে পদার্থের রূপ দিতে চাইবেন সেটাই হবে, তাহলে তাই হোক। আপনাকে আমায় নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত করলাম। আপনি যখন চাইছেন আমি রূপককে বিয়ে করি, তাই হবে। প্রীতম বলে, আমি তোমায় কনের সাজে দেখতে চাই। মৃন্ময়ী বলে, আমিও এটাই চেয়েছিলাম প্রীতম বাবু। আমি কনের সাজে বহু বেশি আপনাকে বরণ করে নিতে চেয়েছিলাম, কিন্তু আপনি যখন আমার বরের সাজে অন্য কাউকে সাজাতে চাইলেন, দেখতে চাইলেন, তাহলে তাই হোক। মৃন্ময়ী এবার উপহাসের হাসি হেসে বলে, আপনি আমার অন্নদাতা, ভগবান। আপনার দয়া দাক্ষিণ্যেই তো আমি বেঁচে আছি। আমার মতো ভক্তকে আপনি না চাইতে অনেক কিছু দিয়েছেন, কিন্তু ভগবান আজ ভক্তের কাছে আবদার করছে, আর ভক্ত তা দেবে না, তা হয় নাকি? আপনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের আয়োজন করুন, আমি দেরি করতে চাই না প্রীতম বাবু। প্রীতমবাবু গম্ভীরভাবে ঘর থেকে বের হয়ে যেতে যেতে মনে মনে বলে, তুমি যত পারো আমায় ভুল বোঝো, আমার কাছে ভালোবাসার সংখ্যাটা অন্য রকম। আমি স্পষ্ট বুঝে গেছি মৃন্ময়ী, তুমি কিছু একটা নিজের জীবনে অঘটন ঘটিয়েছ, কিছু একটা তোমার জীবনে বড়সড় ক্ষতি করেছ। আমি আবার যদি কোনোদিন অসুস্থ হই, তুমি বারবার সেই অঘটনটাই ঘটাবে। তাই আমি চাই না তুমি এখানে থাকো। তাছাড়া আমি যেদিন থাকবো না, সেদিন তোমাকে সমাজ বাঁচতে দেবে না। তাই আমি চাই তুমি রূপককে বিয়ে করো। রূপকের ওখানে গেলে তুমি এখান থেকে অনেক দূরে ভালো থাকবে। মৃন্ময়ী ভাবে, আর আমি আপনার কাছে কোনো দিন ধরা দেব না। শতবার ফিরে এলেও আর আপনার কাছে আমি কোনো দিন ধরা দেব না। প্রীতম বাবু, আপনি আমাকে কনের সাজে দেখতে চান, তাই দেখবেন। কনের সাজেই আমি সাজবো, সেটা দেখার জন্য আপনি প্রস্তুত হন। রাতে মৃন্ময়ী প্রীতমকে স্বাভাবিকভাবে খেতে দিয়ে নিজেও খায়। খেতে বসে প্রীতম মৃন্ময়ীর মুখের দিকে বারবার তাকাচ্ছিল। মৃন্ময়ীকে দেখে তার স্বাভাবিকই লাগছিল। পরের দিন সকালে মৃন্ময়ী পুজো করে তার নিজের কাজে ব্যস্ত। এমন সময় প্রীতম তাকে বলে, পরশুদিন রূপকদের বাড়ি থেকে আশীর্বাদ করতে আসবে। শুনে মৃন্ময়ী মাথা নেড়ে সম্মতি জানিয়ে নিজের কাজে মন দেয়। দুপুরে খাবার পর প্রীতম ভাবে, মৃন্ময়ী রূপককে বিয়ে করার কথাটা এত সহজে মেনে নেবে, সেটা সে ভাবতেই পারেনি। মৃন্ময়ীর স্বাভাবিক আচরণে প্রীতম খুব অবাক হয়, আবার এটা দেখে তার খুব ভালোও লাগে। মৃন্ময়ীকে ছাড়া তার একদিন তো দূরের কথা, এক মুহূর্ত থাকতে পারে না, কিন্তু তার নিজের কথা ভেবে সে তাকে তার জীবনে ধরে রাখতে চায় না। মৃন্ময়ীর একটা সুন্দর ভবিষ্যৎ নষ্ট করতে সে চায় না। তার মনে সবসময় একটাই ভয়, মৃন্ময়ীর ওই টাকা জোগাড় করার ব্যাপারটা নিয়ে। তাই সেও চায় বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে মৃন্ময়ীকে এ বাড়ি থেকে রূপকদের বাড়ি পাঠাতে। এ বাড়ি থেকে সে চলে গেলে তারপর যাই হোক, রূপক তা সামলে নেবে। এসব ভাবতে ভাবতে প্রীতম ঠাকুর ঘরের সিংহাসনের নিচে থেকে সোনাগুলো বের করে। তারপর মৃন্ময়ীকে দিয়ে বলে, এগুলো তোমার জিনিস, তুমি রাখো। মৃন্ময়ী সোনার বাক্সটা খুলে অবাক হয়ে যায়। এত সোনা প্রীতমবাবু নিজের চিকিৎসা না করিয়ে তার জন্য জমিয়ে রেখেছেন। উপহাসের হাসি হাসে। হঠাৎ তার চোখে পড়ে বাক্সের মধ্যে একটা সাদা কাগজ। কাগজটি খুলে দেখে সেটা একটা চিঠি, যেটা প্রীতমবাবু তাকে লিখেছে। আমি জানি তুমি একমাত্র ঠাকুরের কাছে আমার জন্য কাঁদবে। যখন রাগে ঠাকুরকে ঠাকুরের সিংহাসন থেকে নামিয়ে ফেলতে চাইবে, তখন তোমার চোখে পড়বে এই বাক্সটা। আমার বিশ্বাস, আমার স্মৃতি হিসেবে তুমি এটা গ্রহণ করবে। প্রীতমের হঠাৎ মনে পড়ে যায় সোনার বাক্সর মধ্যে তার চিঠিটার কথা। সে বুঝতে পেরে যায় চিঠিটা মৃন্ময়ী পড়ে ফেলেছে বলে। এদিকে চিঠিটা পড়া শেষ হতে না হতেই ঋতমবাবু ফোন করে মৃন্ময়ীকে মনে করায় আর 5 দিন আছে বলে। মৃন্ময়ীর অবস্থা যেন শাঁখের করাতের মতো। সে যেন উভয় সংকটে পড়ে গেছে। একদিকে ঋতমবাবুর কাছে যাবার সময় এসে গেছে, অন্যদিকে প্রীতমবাবু তাকে দূরে সরিয়ে দিল।
সে তার মনকে বারবার বোঝায়, প্রীতম বাবু যদি তার মনকে শক্ত করে তাকে নিয়ে এসব ভাবতে পারে, তাহলে সে কেন পারবে না? এতদিন ধরে যাকে সে তার পৃথিবী সব থেকে কাছের মানুষ বলে মনে করত, সে যখন সেগুলো জানার পরও তার সাথে এরকম বারবার করতে পারে, তাহলে সে কেন তার মনকে শক্ত করতে পারবে না? তার হাতে আর বেশি সময় নেই, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। হঠাৎ করে সে সব সমস্যার সমাধান সূত্র পেয়ে গেল। আশীর্বাদের কয়েকদিন আগে থেকেই বাড়িতে এলাহি আয়োজন হচ্ছে। সারা বাড়ি সুন্দর করে সাজানো, বড় প্যান্ডেল, দামি আলোতে বাড়ি যেন উজ্জ্বল হয়ে উঠেছে। এসব আয়োজন দেখে মৃন্ময়ী ভাবে, টাকাগুলো প্রীতমবাবু কোথায় লুকিয়ে রেখেছিল? সে তো সেদিন এত খুঁজেছিল, তাও পায়নি। মৃন্ময়ী বুঝে গেছে প্রীতমবাবু খুব বুদ্ধিমান। সে মাথা ঠান্ডা করে সবকিছু ভেবে সূক্ষ্মভাবে কাজ করে। আশীর্বাদের দিন খুব ভোরে উঠে মৃন্ময়ী ফুলের মালা, দামি শাড়ি দিয়ে সুন্দর করে সেজে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে ভাবে, বাহ মৃন্ময়ী, বউয়ের সাজে তোকে তো আজ দারুণ লাগছে। ভাবতে ভাবতে তার চোখে জল চলে আসে। আবার সে মনে মনে বলতে থাকে, আজ তো সুখের দিন, তোর নতুন জীবন শুরু হবে, তোর প্রীতম বাবুর মনের স্বপ্ন পূরণ হবে, আর তুই কাঁদছিস। মৃন্ময়ী চোখের জল মুছে ফেলে ঠাকুর ঘরের দিকে যায়। এমন সময় প্রীতমবাবু তাকে দেখে চমকে ওঠে, ভাবে আজ তো আশীর্বাদের দিনে মৃন্ময়ী এরকম কনের সাজে সেজে ফেলেছে কেন? সে মৃন্ময়ীর দিকে তাকিয়ে থাকে। মৃন্ময়ীও হঠাৎ ঠাকুর ঘরে যেতে যেতে কি যেন ভেবে আবার প্রীতমের দিকে ফিরে আসে। দুজন দুজনের দিকে তাকিয়েই থাকে, কেউ কারোর থেকে চোখ ফেরাতেই পারে না। প্রীতম মনে মনে বলে, কনের সাজে তোমাকে এত সুন্দর লাগবে কখনো ভাবিনি, সুখী হও। এসব ভাবতে ভাবতে মৃন্ময়ী তার সামনে দাঁড়িয়ে থাকে। প্রণাম করতে গেলে প্রীতম তাকে বাধা দিয়ে বলে, ঠাকুরকে প্রণাম করো, তাহলেই হবে। শুনে মৃন্ময়ী বলে, আপনি তো আমার ভগবান, আপনার কৃপাতেই বেঁচে আছি, আপনার দয়াতেই তো এত কিছু, তাই প্রণামটা আমি আপনাকেই করব। প্রীতম তাকে বাধা না দিয়ে বলে, এত সকাল সকাল সেজে ফেলবে, আশীর্বাদ তো এখন অনেক দেরি। মৃন্ময়ী বলে, শুভ কাজ তাড়াতাড়ি সেরে ফেলাই ভালো। বলে মৃন্ময়ী হাসতে হাসতে তার ঘরে চলে যায়। প্রীতম যেন হতবাক, কোনো কথাই তার যেন মুখে আসে না। কিছুক্ষণ কেটে যায়। প্রীতম কোনো একটা কাজে বাড়ির বাইরে যায়, কিন্তু তার কোনো কিছুই ভালো লাগছে না। মনটা যেন অচেনা কোনো এক কারণে অস্থির হয়ে পড়েছে। সে কোনো রকমে কাজটা সেরেই তার ঘরে এসে বসে, কিন্তু ঘরেও তার মন টেকে না। তার মনটা মৃন্ময়ীকে দেখার জন্য ছটফট করছে। প্রীতম মৃন্ময়ীর ঘরে যাবে, এমন সময় তার চোখে পড়ে তার টেবিলে একটা সাদা কাগজ। সে কাগজটা খুলেই দিশেহারা হয়ে পড়ে। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম, আপনাকে ছাড়া আমার পক্ষে থাকা অসম্ভব, তাই আমি চললাম। রূপককে আমি সব কিছু জানিয়ে দিয়েছি, তাকে আমি কোনোভাবে ঠকাতে পারবো না। আর আপনি আমার জীবনে ভগবানই থেকে গেলেন, ভগবানের সঙ্গে ভক্তের দূরত্বটা আর কোনোদিনও মিটল না। আপনি কি ভেবেছিলেন আমাকে বিয়ে দিয়ে আপনি মদ খেয়ে খেয়ে নিজেকে শেষ করে দেবেন, আর আমি তা চুপচাপ বসে বসে দেখব? আপনার মৃত্যুটা আমি দেখতে পারবো না প্রীতমবাবু। আপনি চেয়েছিলেন রূপকের বাড়িতে আমার বোধন হোক, কিন্তু আমি চেয়েছিলাম আপনার ঘরেই হোক আমার বোধন। আপনি যখন এটা চাইলেন না, তখন বোধনের আগেই হোক আমার বিসর্জন। আবার চলে যাওয়াটা নিয়ে আপনি যাতে কোনোদিন কোনো সমস্যায় না পড়েন, তার ব্যবস্থা করে গেলাম। আমাকে কেউ কোনোদিনই আর খুঁজে পাবে না, আপনার কোনো ভয় নেই। প্রীতম পাগলের মতো সারা ঘর খুঁজেও মৃন্ময়ীকে কোথাও পেল না। তারপর সে তাদের ঘর থেকে একটু দূরে ছুটতে ছুটতে একটা পুকুরের দিকে যেতেই তার চোখে পড়ে লাল শাড়িতে কনের সাজে হেঁটে চলেছে মৃন্ময়ী। সে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। মৃন্ময়ী তাকে ছাড়িয়ে দিয়ে বলে, পতিতার মেয়েকে স্পর্শ করা আপনার উচিত নয় প্রীতম বাবু। কথাটা শুনে প্রীতম রেগে গিয়ে তাকে এক চড় মেরে বলে, তুমি যা ইচ্ছা তাই করবে ভেবেছ, আমি কিছু বলবো না? বেশ, তুমি যদি মরতে চাও তাহলে চলো, দুজনেই একসাথে মরি। প্রীতম মৃন্ময়ীকে বলে, আমরা দুজনে একসাথে মরি চলো, না হলে তোমার আগে আমি মরে যাই। প্রীতমকে মৃন্ময়ী ধরে বলে, না প্রীতম বাবু, কি বাজে কথা বলছেন আপনি, আপনি এখান থেকে চলে যান। আর তুমি? আমার একটা কাজ আছে, কাজটা সারতে হবে আমায়। শুনে প্রীতম করুণ সুরে বলে, কেন এরকম করছো মৃন্ময়ী? আমার দিকে তাকাও, দেখো তোমায় ছাড়া আমি শেষ হয়ে যাব। মৃন্ময়ী প্রীতমের চোখে মুখে দেখে অসহায়তার ছবি।
ব্যাকুলতার ছবি। মৃন্ময়ী রাজধৈর্যের বাঁধ ভেঙেছে, সেও সহজে শান্ত হতে পারছে না। সে প্রীতমকে বলে, আপনি এখানে সময় নষ্ট না করে বাড়ি গিয়ে তোড়জোড় করুন তাড়াতাড়ি। প্রীতম রেগে গিয়ে বলে, কিসের তোড়জোড় বলো? মৃন্ময়ী বলে, আপনি তো চেয়েছিলেন আমাকে আপনার বাড়ি থেকে বিদায় দিতে, তারই ব্যবস্থা করুন। প্রীতম বলে, এইভাবে তোমাকে আমি বিদায় দিতে চাইনি। মৃন্ময়ী বলে, তাহলে কেমন করে চেয়েছিলেন? এই তো দেখুন, আমার পরনে আজ লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি গয়না, কপালে লাল টিপ, ফুলের মালা। আপনার মনের মতো করেই আমি সেজেছি। আমি আজ আর নতুন করে কোনো অনুরোধ আপনার রাখতে পারবো না। আপনি ফিরে গিয়ে ব্যবস্থা করুন প্রীতম বাবু। প্রীতম বলে, তুমি কি করে এরকম সিদ্ধান্ত নিলে মৃন্ময়ী? বলো, তুমি মরে যেতে চাও? তুমি একবারও ভাবলে না তুমি চলে গেলে আমার কি হবে? মৃন্ময়ী প্রীতমকে থামিয়ে দিয়ে বলে, প্রীতম বাবু, আমি তো কদিন আগেই মরে গেছি। আজ আপনি আমার মৃত্যুর চিন্তায় মগ্ন, কিন্তু আমি যে তিল তিল করে কিভাবে মরে গেছি সেটার খবর তো আপনি রাখেননি। আজ আপনি যাকে দেখছেন সেটা হলো মৃন্ময়ীর জীবন্ত লাশ। শুনে প্রীতম বলে, আমি আর পারছি না, আমি এবার পাগল হয়ে যাব। মৃন্ময়ী বলে, পাগল আপনাকে আর হতে হবে না প্রীতম বাবু, আমি আর আপনাকে জ্বালাতন করব না, তাই তো আমি চিরমুক্তি চাইছি। শুনে প্রীতম সেখানেই হঠাৎ করে বসে পড়ে। মৃন্ময়ী সেটা দেখে তার কাছে গিয়ে বলে, কি হলো প্রীতম বাবু? কি কষ্ট হচ্ছে আপনার? বলুন। প্রীতম তাকে সরিয়ে দিয়ে বলে, কিছু না, তুমি যেখানে যাচ্ছিলে যাও। মৃন্ময়ী বলে, না, আপনি বাড়ি চলুন। বলে মৃন্ময়ী প্রীতমকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি ফিরে এসে প্রীতম বারান্দায় চেয়ারে বসে পড়লে মৃন্ময়ী আবার বলে, আপনার কি কষ্ট হচ্ছে বলুন। প্রীতম তাকে বলে, আগে তুমি বলো, তুমি জানো না আমি মানসিক কষ্ট সহ্য করতে পারি না। প্রীতম আবার একটু চুপ থেকে বলে, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি কবে থেকে জানো তুমি? যখন প্রথম আমাদের বাড়ি এলে, থাকলে। কতটুকু একটা মেয়ে, কদিনেই আমি তোমাকে দেখে বাঁচতে শিখেছিলাম। তারপর যখন তুমি তোমার মামার বাড়ি চলে গেলে, আমার তখন একটুও ভালো লাগতো না। তখন আমি বুঝলাম তুমি আমার কে। তারপর যত সময় গেছে ততই তোমাকে বেশি করে ভালোবেসে ফেলেছি। মৃন্ময়ী বলে, তাহলে বলেননি কেন? প্রীতম বলে, ভয় হয়েছিল খুব। তোমার মামার ছেলে তোমার সাথে যে নোংরামি করেছিল, আমার ভয় হতো তুমিও যদি আমাকে ভুল বোঝো, বিশ্বাস হারিয়ে ফেলো দুনিয়াটার উপর, বিশ্বাস হারিয়ে ফেলো পুরুষ জাতির ওপর। মৃন্ময়ী অবাক হয়ে বলে, আপনি কি করে জানলেন? প্রীতম বলে, সব জানি। তুমি যখন ওখান থেকে এখানে চলে এলে, তোমার আসার পর তোমার ওই দাদা একদিন কিভাবে খোঁজ করে এখানে চলে এসে আমায় বলে ও আমার জিনিস, তুমি ওকে নিয়ে ফুর্তি করছো। এ কথা শুনে আমি ওকে বেধড়ক মেরে পুলিশে দিয়েছিলাম। তারপর আবার তোমার সম্মানের কথা ভেবে ওকে সেদিন ছাড়িয়ে আনি। তখন আমি বুঝতে পারি তুমি সেদিন রাতে কেন এভাবে পালিয়ে এসেছিলে। প্রীতম আবার একটু চুপ করে থেকে বলে, আমার অগোছালো জীবনে তুমি আমার বাঁধন। তোমার জন্য বারবার আমি নিজেকে গুছিয়েছি, ভেঙেছি, গড়েছি। কতবার মনে হয়েছে তোমাকে বলি আমি তোমাকে ছাড়া বাঁচব না। নিজের করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার খুব ভয় হতো তুমি যদি এ কথাটা শোনার পর আমায় ভুল বুঝে দূরে সরিয়ে দাও। তারপর তো তুমি সবই জানো, রূপককে নিয়ে আমি তোমায় ভুল বুঝেছিলাম, কিন্তু আজ দেখলাম সব ভাবনাই ভুল। দেখো মৃন্ময়ী, আমার বুকে হৃদস্পন্দন তুমি শুনতে পারছো? তোমাকে হারানোর ভয়ে আমার বুকের ভেতরটা কেমন করছে। আমি পারবো না গো তোমায় ছাড়া বাঁচতে। যাবার আগে আমাকে শেষ করে দিয়ে যাও। প্রীতম জোরে কাঁদতে থাকে। এরকম অসহায়ভাবে প্রীতমকে কাঁদতে মৃন্ময়ী কখনো দেখেনি। তারও খুব কষ্ট হচ্ছিল। মৃন্ময়ী তার চোখের জল মোছাতে গেলে প্রীতম তার হাত সরিয়ে দেয়। মৃন্ময়ী এবার প্রীতমকে বলে, আপনি দয়া করে এখান থেকে চলুন, আপনার শরীরটা খারাপ হচ্ছে। বলে মৃন্ময়ী প্রীতমকে তার ঘরে নিয়ে গেলে প্রীতম বিছানায় শুয়ে পড়ে। প্রীতম এবার মৃন্ময়ীকে বলে, তুমি এখান থেকে চলে যাও মৃন্ময়ী, তোমার যা ইচ্ছা তুমি করো, আমি আর বাধা দেব না। মৃন্ময়ী উঠে দাঁড়াতে যায়। এমন সময় প্রীতম তার হাতটা ধরে টেনে নিয়ে বলে, তুমি মরতে চাও তাই না? আমি তোমাকে মেরে ফেলবো। মৃন্ময়ী বলে, আপনার হাতে আমার মরণ হলে এটা আমার জীবনের পরম শান্তি। প্রীতম তাকে বলে, তোমায় কিছু বলি না বলে তুমি যা ইচ্ছা তাই করো তাই না? মৃন্ময়ী হঠাৎ প্রীতমের মুখ থেকে মদের গন্ধ পায়। সে প্রীতমকে বলে, আবার কবে থেকে আপনি মদ খাচ্ছেন? প্রীতম ভয়ে ভয়ে বলে, আজ 3 দিন। মৃন্ময়ী বলে, ছি ছি ছি।
প্রীতম চুপ করে থাকে। প্রীতম বুঝতে পারে মৃন্ময়ী খুব আঘাত পেয়েছে। সে মৃন্ময়ীকে জড়িয়ে ধরে বলে, এই তোমার গা ছুঁয়ে আমি কথা দিলাম, তুমি যতদিন আমার কাছে থাকবে আমি ততদিন মদ ছোঁবো না। মৃন্ময়ী বলে, আপনি আমাকে ছাড়া সেই থাকতে পারবেন না, তবু বৃথা মহান হবার চেষ্টা করেন। আসলে কি বলুন তো, আপনি ত্যাগ করতে করতে এটা আপনার একটা নেশার মতো হয়ে গেছে, যে আপনাকে শান্ত থাকতে দেয় না, আরও আপনাকে ত্যাগ করতে বলে। কিন্তু একটুখানি জীবনে ভোগ করতে জানতে হয় প্রীতম বাবু। প্রীতম মৃন্ময়ীকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই মৃন্ময়ী। মৃন্ময়ী বলে, আপনার বাজে কথা আমি শুনতে চাই না প্রীতম বাবু। আপনি দুদিন ছাড়া মত বদলান, তাই আমি আর আপনাকে এতটুকু বিশ্বাস করি না। বলেই সে কাঁদতে থাকে। প্রীতম তার হাত দিয়ে মৃন্ময়ী চোখের জল মুছে দিয়ে বলে, আর কাঁদতে হবে না, আমার জন্য তুমি অনেক কেঁদেছ মৃন্ময়ী। প্রীতম এবার মৃন্ময়ীর দিকে তাকিয়ে বলে, আজকে তোমাকে যা লাগছে আমি তো চোখ ফেরাতেই পারছি না, মনে হচ্ছে সারাক্ষণ শুধু তোমাকে দেখেই যাই। আপনাকে আর দেখতে হবে না বলে মৃন্ময়ী উঠে বসলে প্রীতম এবার তার হাতটা ধরে ঠাকুর ঘরে নিয়ে যায়। তারপর সেখানে গিয়ে তাকে বলে, আজ এই ঠাকুরকে সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করব। আজীবন এই হাত আমি কোনোদিন ছাড়ব না। তোমার সুখ দুঃখের আজ থেকে আমি সব সময়ের সাক্ষী হলাম। মৃন্ময়ীও বলে, এই ঠাকুরকে সাক্ষী রেখে আমি আজ থেকে আপনার সুখ দুঃখের কান্না হাসি প্রত্যেকটা মুহূর্তে আপনার পাশে থাকব, কথা দিলাম। শুধু তোমরা দুজন নয়, আমিও তোমাদের আজ থেকে সুখ দুঃখের সাথী হলাম। কথাগুলো শুনে মৃন্ময়ী ও প্রীতম তাকিয়ে দেখে রূপক তাদের পেছনে সবকিছুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রীতম রূপককে দেখে লজ্জা পেয়ে যায়। মৃন্ময়ীর সিঁথিতে চওড়া সিঁদুর দেখে রূপক বলে, সব সম্পর্কের বন্ধন তো আর বৈবাহিক সম্পর্কে বাধা হয় না, তাই বলে কি সেই সম্পর্কগুলো ভিত্তিহীন, নাকি সেই সম্পর্কগুলোর রং ফিকে হয়? পৃথিবীতে এমন কিছু পবিত্র সম্পর্ক আছে যেগুলো চিরকালের। সেরকমই একটা সম্পর্ক হলো বন্ধুত্ব। আজ থেকে আমরা সেই সম্পর্কের বন্ধনে বন্দী হলাম। কিন্তু বন্ধু, এইভাবে তো বিয়ে সবাইকে ফাঁকি দিয়ে করা যায় না। বিয়েটা নির্ধারিত দিনে মানে পরশু দিনই মহা ধুমধামে সবাইকে সাক্ষী রেখে অনুষ্ঠিত হবে। শুনে প্রীতম চুপ করে থাকে। মৃন্ময়ী তারপর কিছু একটা ভেবে বলে, হ্যাঁ প্রীতম বাবু, আমিও চাই বিয়েটা সবাইকে নিয়ে হোক। আপনার দাদাদের আপনি নিমন্ত্রণ করুন। প্রীতম বলে, না, আমি চাই না তারা এই বিয়েতে আমন্ত্রিত হোক। মৃন্ময়ী বলে, কেন? তারা এ বাড়িতে বিয়েতে আমন্ত্রিত হয়ে আসতে পারবে না? তারা তো আপনার দাদা, আপনার আপনজন, আপনার কাছের মানুষ। প্রীতম বলে, শুধু রক্তের সম্পর্ক হলেই কাছের মানুষ হয় না, তার জন্য দরকার মন, যেটা তাদের নেই। তারা শুধু চেনে সম্পত্তি, তাছাড়া তারাই জীবনে কিছুই বোঝে না। আমার দাদারা আমার সাথে যা করেছে, আমি চাই না তারা আর এ বাড়িতে আসুক, বিশেষ করে আমাদের বিয়েতে। মৃন্ময়ী তার দাদাদের বারবার আমন্ত্রণ করার কথা বললেও আসলে মনে মনে সে ভয়ে জড়ো হয়ে থাকে। তার সব সময় মনে হয় এবার বুঝি আসল সত্যিটা বেরিয়ে আসবে। মৃন্ময়ী ভাবে প্রীতম তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। একটা মানুষ কত ভালো না বাসলে তার ভালোবাসার মানুষের সুখের জন্য তাকে অন্যের হাতে তুলে দিতে পারে। সেদিন সে তাকে হারানোর ভয়ে প্রীতমের হাহাকার শুনেছে, আর্তনাদ দেখেছে। প্রীতমের মতো এত গম্ভীর চাপা স্বভাবের ছেলের চোখে এত কান্না এলো কি করে, সেটা ভাবলেই তার খুব খারাপ লাগে। প্রীতমের সে বুকের স্পন্দন সে আজ শুনেছিল, যেটা যে কোনো মেয়ে শুনলেই বলে দেবে তাকে সে কতটা ভালোবাসে। তাকে ছাড়া প্রীতম বাবু সত্যি থাকতে পারবে না, বাঁচতে পারবে না। এসব ভাবতে ভাবতে প্রীতমদের বাড়ি সে কাজের লোক, সে বৃদ্ধা যাকে প্রীতম পিসিমা বলে ডাকে, সে এসে হাজির হয়। মৃন্ময়ীকে দেখিয়ে সে বলে, ভগবানের লিখন কেউ খণ্ডাতে পারে না মা। ভগবান তোর আর প্রীতমের মিলন আগে থেকে লিখে রেখে দিয়েছিল, কে খণ্ডাবে সে লিখন? আমরা তো সব তার হাতের পুতুল মাত্র। তোদের এই বিয়েটা দেখে শ্বশুর শাশুড়ি তোদের উপর থেকে প্রাণ ভরে আশীর্বাদ করছে। আমি দুদিন মেয়ের বাড়ি গিয়েছিলাম, আর এসে শুনলাম তোর নাকি অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। খবরটা শুনে হন্তদন্ত হয়ে আসছিলুম। তারপর তোদের সদর দরজার বাইরে ওই রূপক বলে ছেলেটার সাথে আমার দেখা হলো। সে আমাকে সব কিছু বলল। তুই নাকি আজকে ওই মাঠের ধারে বড় পুকুরটায় মরতে গেছিলিস। তারপর তো শুনলাম তোর এই বিয়ের খবরটা। শুনে মনটা ভরে গেল। তোকে একবার সিঁদুর পরে কেমন লাগছে তাই দেখতে এলুম। তোর অন্য জায়গায় বিয়ে হয়ে যাবার খবরটা শুনে আমার তো স্ট্রোক হয়ে যাবার জোগাড়।
তারপর তোর এই সিঁদুর পরা মুখটা দেখে আমার মনটা জুড়িয়ে গেল। সিঁদুর পরে তোকে তো একেবারে মা দুর্গার মতো লাগছে রে মা। তোকে তো আমি সেদিনই বলেছিলুম প্রীতম বাবাকে আমি জন্ম থেকেই দেখে আসছি। ও কি চায় সেটা মুখ ফুটে বলতে পারে না। কেউ ওর ক্ষতি করলেও ও সব মুখ বুঝে সহ্য করে নেয়। ও ভাবে ওর জীবনটাই যেন পরের জন্য। আমি জানি তুমি ওকে খুব ভালোবাসো। সেদিন আমি তোমার হাহাকার দেখেছি, আকুতি মিনতি দেখেছি মা। তোর ভক্তিতেই আজকে তো প্রীতম সুস্থ হয়ে ফিরেছে। এইভাবে তুই ওকে আগলে রাখিস সব সময়। এত বড় বাড়ি সম্পত্তি থাকাতেও প্রীতমের দাদারা ওকে ঠকিয়ে নিঃস্ব করে দিচ্ছে। তুই দুর্গার মতো 10 হাত দিয়ে ওকে আগলে রাখবি। প্রীতম জানলার বাইরে থেকে সব কথা শুনে চলে যায়। তারপর পিসিমা ঘর থেকে বেরোলে প্রীতম তাকে তাদের বাড়িতে থাকার জন্য অনুরোধ করে। বিকালে বাচ্চু তার বউকে নিয়ে প্রীতমদের বাড়ি চলে আসে, আর রূপককেও প্রীতম জোর করে তাদের বাড়িতে বিয়ের জন্য রেখে দেয়। প্রীতমদের শূন্য বাড়িটা যেন আজ লোকারণ্য। তবু তাদের বিয়ে উপলক্ষে বাড়িটা এত বছর পর জমজমাট হলো। পিসিমার পরামর্শ মতো একবার তারা যখন ঠাকুরের কাছে বিয়ে করে ফেলেছে, তখন আর নতুন করে বিয়ে করার দরকার নেই। তাই ফুলসজ্জার দিন অনুষ্ঠানটা শুধু সম্পন্ন হবে, তারই আয়োজন চলছে। প্রীতমের মনে পড়ে যায় তার ছোটবেলাকার কথা। এই রকমই জমজমাট থাকতো বাড়িটা সব সময়। শত ব্যস্ততার মাঝেও মৃন্ময়ীকে দেখার জন্য প্রীতমের মনটা যেন হু হু করে ওঠে। মৃন্ময়ীর সবসময় শুধু মনে হয় টাকার ব্যাপারটা কি হবে। সেদিন সে মরতে চেয়ে একেবারে দুটো সমস্যার সমাধান করতে চেয়েছিল। একদিকে যেমন প্রীতমবাবুকে ছেড়ে এসে বাঁচতে পারতো না, অন্যদিকে রীতমবাবুরও এই সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু এখন তার মনে হয় সেদিন সে যদি মরে যেত তাহলে রীতমবাবু তার নামে বদনাম দিতে পারত। সে সমস্যাটা থেকে সে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এটা তো ঠিক নয়। সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে সমাধান করাটাই আসল। এসব ভাবতে ভাবতে তার ভয়ও করে খুব। তার মনে পড়ে যায় তার হাতে তার কটা দিন বাকি, কিন্তু সে তো এটার সমাধান করার উপায় পেল না। কথাগুলো হয়তো কারো সাথে শেয়ার করলে কোনো সমাধান সূত্র পাওয়া যেত, কিন্তু সেটা তো করার নয়। বাচ্চুদা তাকে সেদিন বারবার করে জানতে চেয়েছিল এত টাকা সে কোথায় পেয়েছে, কিন্তু সে তার জন্য অনেক কষ্ট করেছে। কত লোকের কাছে কত কথাই না শুনেছে। এই ঘটনাটা জানলে সে খুব কষ্ট পেত, তাই বাচ্চুদাকে সে কোনো কথা বলতে পারল না। বিয়ে বাড়িতে তাকে দেখে রীতমবাবু সত্যি কথাটা বলে দিলে কেউ হয়তো তার কথাটা বিশ্বাস নাও করতে পারে, কারণ তার যে রক্তে আছে এই চরিত্রহীনতার বীজ। তাছাড়া সব থেকে ভয় প্রীতমবাবুকে নিয়ে। সে যদি জানে তার জন্য এসব করেছে। মৃন্ময়ীর হঠাৎ মনে পড়ে যায় তাদের বাড়িটার কথা, যার দলিলটা সেদিন সে এনেছিল। সেটা বিক্রি করে দিলে তার সব টাকা শোধ হয়ে যাবে, বরং আরও কিছু টাকা বাঁচবে। এটা ভেবে তার মনে একটু স্বস্তি এলো। কিন্তু টাকা নিয়ে যদি রীতমবাবু সমাধান করতে না চায়, তার তো উদ্দেশ্যটাই অসৎ। সে তো আসলে তাকেই চায়। টাকা পয়সা ব্যাপারটা ছিল তার একটা বাহানা মাত্র। তাকে মনে জোর আনতেই হবে, তাকে পারতেই হবে। প্রীতমবাবুর দেওয়া সিঁদুর সে যখন একবার পড়েছে, তখন তার মান তাকে রাখতেই হবে। সারাদিন হই হই করে কেটে গেলেও প্রীতম রাতে শুয়ে ঘুমোতে পারছে না। তার আজ বড়ই আনন্দের দিন। সে তার ভালোবাসার মানুষকে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে নিজের করে পেয়েছে। এটা তার জীবনের পরম পাওয়া। আসলে তার বাবা মা মারা যাওয়ার পর থেকে কাছের মানুষ বলতে তার তো আর কেউ ছিল না। জীবনে সে কখনো কল্পনাও করেনি এরকম একজন কাছের মানুষকে পাবে। আজ মৃন্ময়ীকে পেয়ে মনে আনন্দ আর ধরে না। প্রীতমের শুধুই মৃন্ময়ীর কথা মনে পড়ছে। মনে হচ্ছে একবার তার মুখটা গিয়ে দেখে আসতে, একবার হলেও তার সঙ্গে কথা বলতে। সে এবার মৃন্ময়ীকে ফোনটা করে। ফোনটার প্রথম রিং হতেই মৃন্ময়ী ফোনটা ধরে। এতে প্রীতম বুঝে যায় মৃন্ময়ীও ঘুমায়নি। প্রীতম মৃন্ময়ীর কাছে গিয়ে বসে তাকে বলে, তুমি ঘুমাওনি এখনো কেন? মৃন্ময়ীও তাকে ঘুরিয়ে একই প্রশ্ন করলে প্রীতম বলে, আনন্দ দুঃখ দুটোতেই। মৃন্ময়ী বলে, কিসের এত দুঃখ প্রীতম বাবু? আমাকে সারা জীবন সহ্য করতে হবে বলে? প্রীতম বলে, এরকম বলো না মৃন্ময়ী। তোমার মতো জীবন সঙ্গিনীকে পাওয়া আমার জীবনে ভাগ্যের ব্যাপার। আমার জন্য তুমি তোমার এত বড় সর্বনাশ কেন করলে?
কথাটা শুনে মৃন্ময়ী চমকে ওঠে, তার মাথায় যেন বজ্রপাত হয়। তার মনে হয় প্রীতমবাবু তাহলে কি সবকিছু জেনে গেছে। প্রীতম আবার বলে, কাজটা করার আগে তুমি একবারও ভাবলে না এটা জানার পর আমি কত বড় কষ্ট পাবো? মৃন্ময়ী চুপ করে মাথা নিচু করে থাকে। প্রীতম তাকে আবার বলে, আজ অন্তত সত্যি কথাটা বলো মৃন্ময়ী, আমার জন্য মোট কত টাকা তোমায় খরচ করতে হয়েছিল? আমায় লুকিও না, প্লিজ বলো। মৃন্ময়ী বলে, 8 লক্ষ টাকা। মৃন্ময়ীর ভয়ে যেন হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রীতমবাবু সবকিছু জেনে গেছে মনে হয়। এইবার সে কি করে সামলাবে তাকে? প্রীতম তারপর তাকে বলে, আমি বাচ্চুর কাছে শুনে নিয়েছি তোমার মায়ের শেষ স্মৃতিটুকু তুমি নষ্ট করে দিলে আমার জন্য। শত অভাব শত কষ্টেও উনি কখনো এটা শেষ করার কথা ভাবেনি। এগুলো তোমার বাবা মার স্মৃতি হিসেবে উনি তোমাকে দিয়ে গিয়েছিলেন, কিন্তু তুমি এটা ঠিক করলে না। চুপ করে থেকো না মৃন্ময়ী, বলো এটা তুমি কি ঠিক করেছো? এবার মৃন্ময়ী বলে, প্রীতমবাবু, আপনজনের রেখে যাওয়া স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার থেকে কাছের মানুষকে জীবনে ধরে রাখা অনেক বেশি জরুরি। তাই ওই গয়নাগুলোর মূল্য আমার কাছে আপনার সুস্থ হবার থেকেও মূল্যবান নয়, বরং মূল্যহীন। আপনিও তো আমার জন্য আপনার মায়ের বাবার সব স্মৃতিকে নষ্ট করে দিয়েছেন। তাহলে আপনি বলুন, আপনি কেন করেছিলেন এগুলো? আমার এটা নিয়ে কখনো মনে অনুশোচনা নেই। প্রীতম এবার বলে, কত টাকায় বিক্রি করেছ? মৃন্ময়ী বলে, 3 লক্ষ টাকায়। প্রীতম বলে, আর বাকি টাকা তুমি পেলে কোথায়? মৃন্ময়ীকে চুপ থাকতে দেখে প্রীতম বলে, চুপ থেকো না, বলো আর 5 লক্ষ টাকা তুমি কোথায় পেলে? এত টাকা কি করে জোগাড় করলে? মৃন্ময়ীকে নীরব থাকতে দেখে প্রীতম তাকে জড়িয়ে ধরে বলে, বলো এত টাকা তুমি কোথায় পেলে? বলো না আমায়, আমি তো তোমার সব কিছুর সঙ্গী, বলো মৃন্ময়ী। মৃন্ময়ী নীরব হয়েই থাকে। তারপর প্রীতম তাকে একই কথা আবার বললে মৃন্ময়ী তাকে সরিয়ে দিয়ে বলে, আমি আপনাকে আজকে কিছু বলতে পারবো না প্রীতমবাবু। যদি কখনো সময় আসে তাহলে সেদিন সব বলবো। মৃন্ময়ীর ব্যবহারে প্রীতম যেন নির্বাক হয়ে যায়। আসলে মৃন্ময়ী তাকে এইভাবে দূরে সরিয়ে দেবে সে ভাবতে পারেনি। সে মৃন্ময়ীকে বলে, সময় আসে মানে কি বলতে চাইছো তুমি? তোমার মনে এত সংশয় কিসের? প্রীতম আবার তার কাছে আসতে গেলে মৃন্ময়ী সরে গিয়ে বলে, প্রীতম বাবু, আমাকে একটু সময় দিন। প্রীতম বলে, কেন মৃন্ময়ী? তোমাকে স্পর্শ করারও আমার কি কোনো অধিকার নেই? কেন বলো? যে মৃন্ময়ী আমাকে পাবার জন্য পাগল ছিল, তার কি এমন হলো যে সে আমার থেকে দূরে পালাতে চাইছে? বলো। মৃন্ময়ী বলে, আপনি শুধু আমায় বলুন, আপনি আমায় বিশ্বাস করেন কি না? প্রীতম বলে, আমি তো তোমাকে বলেছি যতদিন আমি বাঁচব ততদিন আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি বিশ্বাস করব। মৃন্ময়ী বলে, আর যদি সবাই চিৎকার করে বলে মৃন্ময়ী চরিত্রহীনা, মৃন্ময়ী তার মায়ের মতো? প্রীতম বলে, চুপ করো। মৃন্ময়ী বলে, আজ আপনি আমাকে থামাবেন না প্রীতম বাবু, আজ আপনি আমাকে বলতে দিন। আপনার কাছের মানুষেরা যদি আপনাকে বলে তুই যাকে বিয়ে করেছিস সে মৃন্ময়ী চরিত্রহীনা? প্রীতম বলে, বিশ্বাস করি না। স্বয়ং ভগবান যদি আমার সামনে দাঁড়িয়ে বলে আমি বিশ্বাস করব না। হঠাৎ কেন তুমি এই কথা বলছো? কেন সমাজ তোমাকে চরিত্রহীনা বলবে? আমার জন্য তুমি টাকা জোগাড় করতে গিয়ে তোমার জীবনে কি এমন সর্বনাশ ঘটিয়েছ যাতে আজকের এই শুভ দিনে আমার মনে উঠেছে কালবৈশাখীর ঝড়? যে ঝড়ে তোমার মন তোলপাড় হয়ে যাচ্ছে, তুমি শান্ত হতে পারছো না। বলো না, কি ক্ষতি তুমি করলে তোমার জীবনে? ঠাকুরকে সাক্ষী রেখে আমরা প্রতিজ্ঞা করেছি মৃন্ময়ী, আমরা সুখ দুঃখের প্রতিটা মুহূর্তে সাক্ষী হব। তাহলে কি এমন ঘটনা ঘটলো যেটা তুমি আমাকে বলতে পারছো না? মৃন্ময়ী বলে, এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু আমি একটা কথাই আপনাকে বলতে পারি, আমি এমন কিছু করব না যাতে আপনার মাথা হেট হয়ে যায়। আপনি শুধু আমার উপর একটু বিশ্বাস রাখুন। তারপরে তারা দুজন কিছুক্ষণ নীরব হয়ে থাকে। মৃন্ময়ী তারপর প্রীতমকে বলে, অনেক রাত হয়েছে প্রীতম বাবু, আপনি এবার গিয়ে শুয়ে পড়ুন, ভোর হতে যায়। প্রীতম চলে গেলে মৃন্ময়ী হঠাৎ শুনতে পায় প্রীতমের ফোনের মেসেজের আওয়াজ। সে প্রীতমের ফোনটা দেখে তার বিছানায়। মৃন্ময়ী ফোনের মেসেজগুলো চেক করতে গিয়ে দেখে এক অদ্ভুত মেসেজ। তারপর মৃন্ময়ী কিছুক্ষণ কিছু একটা ভেবে জয়ের হাসি হেসে বলে, প্রীতম বাবু, আমি সমাধান সূত্র পেয়ে গেছি। একবার যখন আপনাকে পেয়েছি আর আপনাকে আমি হারাবো না। এই মৃন্ময়ী আপনার ছিল, আছে, থাকবে। প্রীতম মৃন্ময়ীর মিলন হবেই। প্রীতম বাবু, এবার আপনি দেখবেন এই মৃন্ময়ীর খেল। আপনি প্রস্তুত থাকুন।
আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী মানে অন্তিম পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আমি আপলোড করে দেব। গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।